19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশাপাশি অন্যান্য এমসিকিউ টাইপের চাকরির পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য গণিতের ভিডিওগুলো আপলোড করছি। তো আজকের এই ভিডিওতে নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা বেশ কিছু মুখস্থ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাশাপাশি ছোটখাটো কিন্তু অতি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমরা রেখেছি, সেগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, এরকমই একটা প্রশ্ন রয়েছে। 1 নম্বর যে প্রশ্নটা, নিচের কোন ক্রোমোজোটটি সহমৌলিক? তো সহমৌলিক বা কো প্রাইম যে বিষয়টা রয়েছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে, নচিত কিন্তু এই ধাঁচের প্রশ্ন আসলে আপনারা সলিউশন করতে পারবেন না। তো আমি বলছি, সহমৌলিকের ইংরেজি হচ্ছে কো প্রাইম, PRIME। কো প্রাইম নাম্বার মানে হচ্ছে সহমৌলিক সংখ্যা। আরেকটা হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে? প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। কিন্তু কো প্রাইম সম্পর্কে আপনারা সবাই ঠিকঠাক হয়তো জানেন না। তো যারা জানেন না একটু মনোযোগ দেন। এখানে আমি বলছি যে সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা যে দুটোর কোনো সাধারণ উৎপাদক নেই। আমি কি বললাম? যে সংখ্যা দুটোর কোনো সাধারণ উৎপাদক নেই বা কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওই দুটো সংখ্যাকে, সেটাকে আমরা বলবো সহমৌলিক। তো দেখেন, আমরা অপশন টেস্ট করছি। এখানে দেখেন 4 এবং 6। 4 এবং 6কে 2 দ্বারা ভাগ করা যায়, তাই এটা সহমৌলিক হবে না, এটা ক্রস। 6 এবং 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তাই এটা সহমৌলিক হবে না। 9 এবং 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাই এটা সহমৌলিক হবে না। কিন্তু 12 এবং 17কে কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে 1 হচ্ছে সাধারণ একটা সংখ্যা, সেটা বিবেচনা হবে না। কিন্তু এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই 12 এবং 17কে কিন্তু ভাগ করা যায় না। তাই আমরা বলতে পারি ঘ নম্বর যে অপশনটা হচ্ছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো, এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, কি বলা হচ্ছে? অনুপাত কি? মনে রাখবেন, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। কোথায় রয়েছে একটা ভগ্নাংশ? এই যে দেখেন, গ নম্বর অপশনে রয়েছে। আমরা যদি দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা 3-এ যাচ্ছি। যদি একটি সংখ্যার 30% 15% 18 হয়, তবে সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। তো দেখেন, আমরা সলিউশন করে দিচ্ছি। তো যেহেতু বলেছে সংখ্যাটি কত, তো আমরা কি ধরে নিব? আমরা ধরে নিব যে সংখ্যাটি হচ্ছে x ধরে নিলাম। এবারে প্রশ্ন মতে বিল্ড আপের পালা। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যদি একটি সংখ্যার, তার মানে x সংখ্যাটা 30%, তাহলে x এর 30%, তাহলে দিয়ে দিলাম 30% মানে কি উপরে 30 তার নিচে 100, তাই না? এটা x এর 30%। তাহলে এটা আমরা বের করে ফেললাম। বলছে x এর 30%-এর 15%, তাহলে এর কত শতাংশ হবে? এর আবার 15%, তাহলে 15% মানে কি 15/100, এটা 18 হয়। তার মানে এটা ইকুয়াল আমাদের 18 দিয়ে দিতে হবে। বলা হচ্ছে তবে সংখ্যাটি কত? তাহলে বা x এর 30%, তাহলে আমরা এখানে 0 কেটে দিলাম। তাহলে উপরে 3x, তার নিচে কত? তার নিচে হচ্ছে 10, মাঝখানে এর আছে, এর দিলাম। তাহলে 5 দ্বারা কাটা যায়, 3 5 15, 5 20 100। এক কথায় কাটাকাটি করে একটু ছোট করে নেয়া। উপরে 3, তার নিচে 20, গুণন কত? গুণন হচ্ছে 18, ঠিক আছে? তাহলে আমরা কি করব এবারে? আমরা এবারে এটা গুণ করব, এটা গুণ করব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কাটাকাটি আর যায় না। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9x, 10 আর 20 গুণ করলে 10 20 200, ইকুয়াল কত হবে? ইকুয়াল হচ্ছে 18। তো 18-র নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, আর এটা দ্বারা এটাকে গুণ। তাহলে 1 দ্বারা যদি আমরা 9কে গুণ করি, কত হবে? 9x ইকুয়াল 20 দ্বারা 18কে গুণ করলে যা আছে তাই, 200 দ্বারা 18কে যদি আমরা গুণ করি, তাহলে 200 গুণন 18ই হচ্ছে আমাদের। তাহলে দেখেন, আমরা কি করতে পারি এখানে? বা x ইকুয়াল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে 200 গুণন হচ্ছে 18, তার নিচে হচ্ছে 9। তাহলে 9 দ্বারা 18কে কাটলে 9 2 18 2। তাহলে সুতরাং x এর ভ্যালু কত বলেন তো? 2 আর 200 গুণ করলে কত হবে? 400। তাহলে কোথায় আছে আমাদের সঠিক উত্তরটা? আমরা যদি দাগানোর চেষ্টা করি, এক্স্যাক্টলি এই যে দেখেন 400। এবারে এটা দেখেন, 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বলা হচ্ছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47, সংখ্যা দুটি কত? তো এটা করার জন্য শর্টকাট এবং ডিটেলস দুটো মেথডই রয়েছে। আমি দুটোই একটু দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দেন এখানে।
তো দেখেন শর্টকাট মেথড যদি আমরা করি, এটার দুটো শর্টকাট মেথড রয়েছে। প্রথমত বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যাবে, আর বর্গের অন্তর থেকে আমরা যদি 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। যেহেতু বলছে সংখ্যা দুটি কত, তাহলে আমরা জানি একটা বড় সংখ্যা আর একটা কি, আর একটা ছোট সংখ্যা। তো যেহেতু দুটি ক্রমিক সংখ্যা, ওই জন্য একটা 1 কম আর একটা 1 বেশি হবে কিন্তু, তাই না? ক্রমিক নিশ্চয়ই বোঝেন, 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 বা 12 এর পর 13, 13 এর পর 14, এগুলো কিন্তু ক্রমিক পাশাপাশি সংখ্যা আর কি। তাহলে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47, সংখ্যা দুটি কত, তাহলে 47 এর সাথে 1 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি বড়টা পাওয়া যাবে, আর 47 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোটটা পাওয়া যাবে। তাহলে 47 একে 48, 48 কে 2 দ্বারা ভাগ করলে 24, 47 থেকে 1 গেলে 46, 46 কে 2 দ্বারা ভাগ করলে 23। তার মানে একটা সংখ্যা 23 আর একটা সংখ্যা 24। দেখেন তো কোথায় আছে, এক্স্যাক্টলি গ নম্বর অপশনে রয়েছে। এটা গেল একটা। এবার আসেন আমরা আরেকটা হচ্ছে ডিটেইলস যে মেথডটা আছে সেটা, দুঃখিত হচ্ছে, হ্যাঁ ডিটেইলসটাই করে দিচ্ছি, তারপরে আমি আরেকটা শর্টকাট আপনাদের বোঝাই দিব। তো দেখেন ডিটেইলস মেথডে আমরা হচ্ছে কিভাবে অঙ্কটা সলিউশন করতে পারি। তো ডিটেইলস মেথড এভাবে লিখছি। তো আমরা লিখব, ধরি হচ্ছে ক্রমিক সংখ্যা দুটি, মানে সংখ্যা দুটি একটা x আর একটা x+1, যেহেতু ক্রমিক মানে পাশাপাশি, ওই জন্য একটা যদি x হয় তার সাথে 1 যোগ করে পরেরটা। তাহলে প্রশ্ন মতে কি হবে, এই সংখ্যা দুইটার বর্গের অন্তর। তাহলে এই সংখ্যাটার বর্গ কত, x+1 তার উপরে স্কোয়ার, এটার বর্গ কত, x এর উপরে স্কোয়ার, এই দুটোর বিয়োগফল কত হবে 47। দেখেন এই যে দিয়ে দিলাম। তাহলে বা গুণ করলে কত হয়, মানে a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab প্লাস হচ্ছে কি b²। দেখেন একেবারে সরাসরি, তাহলে -x² = 47। তাহলে -x² + x² ক্রস, তাহলে 2x আর 1 গুণ করলে 2x + 1 দিয়ে দিলাম = 47। আমি কিন্তু এক লাইনও বাদ দিচ্ছি না, প্রত্যেকটা লাইন করাচ্ছি। তাহলে বা 2x = 47 থেকে 1 বিয়োগ করলে 46। তাহলে সুতরাং x = কি হবে, 46 কে 2 দ্বারা ভাগ, যেহেতু গুণ আছে সমান চিহ্ন অতিক্রম করলে ভাগ হবে, তাহলে 46 কে 2 দ্বারা ভাগ করলে হবে 23। তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা 23। যেহেতু একটা সংখ্যাকে x ধরেছি, x এর মান আমরা কিন্তু বের করে ফেলেছি। এবারে আমরা বলবো যে সুতরাং অপর যে সংখ্যাটা আছে, অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি কিন্তু আমাদের হবে তাহলে এই যে এটা দেখেন x+1, তাহলে x+1 মানে 23 আর 1, x এর মান যেহেতু 23, তাহলে 23 যোগ 1 কত হবে 24। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা 23 আর একটা 24, এই যে গ নম্বরটাই কিন্তু সঠিক। এবারে আমি হচ্ছে আপনাদের আরেকটা যে মেথড রয়েছে সেটা হলো কি মেথড বলেন তো, শর্টকাট মেথড। এটা আমরা সুপার শর্টকাট মেথড বলতে পারি। কিভাবে, মনে রাখবেন ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা থাকবে, অপশনে হচ্ছে দুটো সংখ্যাই তো থাকবে, তাই না? সংখ্যা দুটি কত, কোন দুটো সংখ্যা যোগ করে 47 হচ্ছে সেটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন অ্যান্সার কত। আচ্ছা দেখেন তো 21 আর 22 কত হয়, 43 হচ্ছে না। 22 আর 23 কত হয়, 45 হচ্ছে না। 23 আর 24 কত হয়, 47 হচ্ছে। দেখেন এটাই রাইট। 24 আর 25 কত হয়, 49 হচ্ছে না। তার মানে এগুলো যোগ করে 47 হচ্ছে না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কত ধরনের নিয়ম আছে অঙ্কগুলো করার জন্য। তো প্রত্যেকটাই যদি আমি এভাবে আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা একেবারে দীর্ঘ বা লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য এগুলো আলোচনা করা হয় না। আমরা সাধারণত কি করি, শর্টকাট মেথড অথবা ডিটেলস মেথডে করে দেওয়ার চেষ্টা করি। অন্তত একটা একটা করে আপনারা আপাতত শেখেন। মানে হচ্ছে ধরেন 5টা অঙ্ক করালাম, 15-16টা আলাদা আলাদা নিয়ম দেখালাম 5টা অঙ্কের জন্য, প্রত্যেকটা 2-3টা করে। তো সেক্ষেত্রে আপনাদের কি হবে, মনে রাখা কিন্তু কিছুটা কষ্টসাধ্য হবে। এই জন্য আপনি একটা ডিটেলস শিখবেন আর একটা শর্টকাট শিখবেন, এটাই হচ্ছে পারফেক্ট ওয়ে। এবং অঙ্কগুলো অবশ্যই লিখে লিখে শিখতে হবে। ওকে, তো আমি কিন্তু এভাবেই শিখাই আমার পেইড ব্যাচগুলোতে। তো আপনারা যারা জয়েন করতে চান পেইড ব্যাচে, আমি কিন্তু এই মাসেই অর্থাৎ এপ্রিল 2026 এই মাসেই নতুন একটা ব্যাচ শুরু করছি। তো 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। টোটাল কোর্স ফি হচ্ছে 510 টাকা এবং নিবন্ধন পরীক্ষা 19তম নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিন্তু প্রপারলি একদম জিরো থেকে চাকরির গণিত শিখতে পারবেন। তো আমি খুব দ্রুত ব্যাচটা শুরু করব, যারা জয়েন করতে চান করতে পারেন। আপনারা পিডিএফ শিট, মডেল টেস্ট সবকিছুর সুবিধা এখানে পেয়ে যাবেন। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তো দেখেন নিচের কোনটি মূলদ সংখ্যা। তো মূলদ নিশ্চয়ই আপনারা চেনেন, যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, আর যেটাকে যায় না সেটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, এটা হলো মূলদ সংখ্যার সংজ্ঞা।
তো মূলদ মানে কি, যেমন 2 একটা মূলদ সংখ্যা, কেননা 2 এর নিচে 1 আছে, এটা একটা ভগ্নাংশ, আবার 2:1 এটাকে আমরা বলতে পারি। এটাও মূলদ, এটাও মূলদ। আবার আমি যদি বলি 2.5 বা 3.55, এটাও মূলদ, এটাও মূলদ। ওকে, কিন্তু আমি যদি বলি 3.142797967981, এটা কি চলতেই থাকতেছে, হ্যাঁ, এইটা কিন্তু অমূলদ। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যা দশমিকের পরে শেষ হয় না, অসীম পর্যন্ত চলতে থাকে, সেটাকে আমরা অমূলদ বলতে পারি। তো অমূলদ সংখ্যার 3টা সংজ্ঞা আপনারা শিখলেন। যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, দুঃখিত, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, দশমিকের পর মানগুলো শেষ হয় সেটা মূলদ, আর যেটা শেষ হয় না সেটা অমূলদ। ওকে, তো প্যাচ লাগবে বেশি বললে, তো আমি বেশি বলছি না আর। তো এই যে দেখেন, এটা 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 এটা, তো এই যে 3টা সংখ্যা আছে, তো এই 3টা সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা কোনটা, মানে যেটাকে আমরা ক্যালকুলেশন করে একদম প্লেন একটা সংখ্যায় নিয়ে আসতে পারবো, সেটাই মূলদ। খেয়াল করে দেখেন, এই সংখ্যাটাকে যদি আমি বিবেচনা করি তাহলে এটা, তাহলে কিউব রুট আমরা 8কে লিখতে পারি 2 এর উপর কিউব, তাহলে 2 টু দি পাওয়ার এই 3 উপরে আর এই 3 নিচে, যেহেতু এটা মূলের ভিতরে আছে, এটা এটা ক্রস, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, 2। তার মানে এটা মানে কিন্তু শুধু 2, এটা কিউব রুট 8 মানে 2। তাহলে আমরা বলতে পারি এখানকার মূলদ সংখ্যা হচ্ছে কোনটা, অবশ্যই অবশ্যই আমাদের সঠিক উত্তর ঘ নম্বর যে অপশনটা, এটা। এই 3টা কিন্তু অমূলদ সংখ্যা। ওকে, এটা দেখেন, বলা হচ্ছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি, পূরক কোণ কিন্তু, তো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মনে রাখবেন দুটো কোণের সমষ্টি, আমি একটা কোণ আঁকলাম, ধরেন এটা একটা 90 ডিগ্রি কোণ এবং মাঝখানে একটা আমি দাগ দিয়ে দিলাম, আমি বললাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দুটো মিলে কি 90 ডিগ্রি। এখন আমরা বলতে পারি 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি। ঠিক একইভাবে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, অবশ্যই 50 ডিগ্রি, কেননা 50 আর 40 মিলে 90 হবে। তো আপনারা পূরক কোণ বের করতে বললে অবশ্যই যেটা দেওয়া থাকবে 90 থেকে সেটা মাইনাস করে দিবেন, মাইনাস করে দিলে যা থাকবে সেটাই হচ্ছে সেটার পূরক কোণ। তাহলে 50 ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অ্যান্সারটা রয়েছে খ নম্বর অপশনে। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন, 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার। আমি বলেছিলাম মুখস্থ টাইপের প্রশ্নগুলোও আমি রাখবো এখানে। দেখেন, এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নটা এসেছিল বিগত সালে। ওকে, এবং এখানে দেখেন আরও কোন কোন পরীক্ষায় এসেছে সেটাও এখানে, কোন পরীক্ষা এসেছে, এটা এলজিইডির একটা পরীক্ষা। শতবার আপনি যদি সার্চ করে দেখেন ইন্টারনেটে, এই প্রশ্নটা কমপক্ষে 100, 150, 200 বার বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনি পাবেন, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। তো 1 বর্গ ইঞ্চি, মনে রাখবেন এখানে কিন্তু বলা আছে বর্গ ইঞ্চি, 1 ইঞ্চি আর 1 বর্গ ইঞ্চি দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। যদি বলা হয় 1 বর্গ ইঞ্চি তাহলে অ্যান্সার হবে 6.45, মনে রাখবেন। আর যদি বলে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার তাহলে হবে 2.54, কেননা 2.54 এর উপর স্কোয়ার করলেই কিন্তু 6.45 হয়। তো এই জন্য এই প্রশ্নটা অনেক বেশি আসে, আপনারা ভুল করেন এই জায়গাতেই। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার, 6.45 বর্গ সেন্টিমিটার। আমি যদি দাগাই, দেখেন এক্স্যাক্টলি এটাই সঠিক উত্তর। আর এরপরে অবশ্য আমি সেই প্রশ্নটা রেখেছি যেটা একটু আগে বললাম, তখন আসলে আমি আরো বলবো। তো দেখেন, বলা হচ্ছে 8, 10, 16, 14 হচ্ছে 16, 20 উপাত্তগুলোর মধ্যক কোনটি। তো মধ্যক বের করার জন্য আমাদের মানের ঊর্ধ্বক্রম বা মানের নিম্নক্রম অনুযায়ী সংখ্যাগুলোকে সাজাতে হয়। মধ্যক, যার ইংরেজি হচ্ছে মিডিয়ান, ঠিক আছে, অথবা এটাকে মধ্যমাও বলা হয়। তো এরকম যদি প্রশ্ন আসে আপনারা করবেন কি, 8, 10, 16, 14, 16, 20 এগুলোকে সিরিয়াল অনুযায়ী সাজাবেন। প্রথমে 8, তারপর কত, তারপর 10, তারপর কত আছে সিরিয়াল অনুযায়ী আমি লিখছি। তো দেখেন এখানে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এগুলোর মানে এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমি লিখেছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়েছি। খেয়াল করে দেখেন এই সিরিয়ালটা ছোট থেকে বড়। তো এখন মধ্যক মানে মাঝখানের সংখ্যাটা, মাঝখানের সংখ্যাটা কি, আমি যদি এভাবে বলতাম 3, 6, 9, তাহলে মাঝখানের সংখ্যাটা 6, এটাই হতো মধ্যক। কিন্তু এখানে উপরে 3টা, নিচে 3টা, মাঝখানের সংখ্যা কোনটা, মাঝখানে তো এই জায়গাটা, তাই না? তো এই জন্য আমরা করব কি, পাশাপাশি দুটো সংখ্যা চিন্তা করব, কত কত আছে, 16 এবং 14।
এই দুটোর মাঝামাঝি সংখ্যা কত? 15। আমাদের সঠিক উত্তর 15। অথবা আপনারা করবেন কি 14 আর 16 যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। 14 16 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15। দেখেন 15ই হচ্ছে আমাদের এটার কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এই যে দেখেন গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো এ পর্যায়ে বলি, যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এবারে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি আসতে দেখেছি প্রশ্নটাকে। তো দেখেন কি বলা হচ্ছে, একটু ভালো করে বুঝবেন। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আমরা শর্টকাট মেথডে যদি এটা করি, তো মনে রাখবেন যত গুণ বৃদ্ধি বলবে তার উপরে আপনারা স্কোয়ার করে দিবেন, তাহলে মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে যেহেতু 3 গুণ বলেছে, 3 এর স্কোয়ার মানে 9 অ্যান্সার। যদি দ্বিগুণ বলতো 2 এর স্কোয়ার, তখন 4 হতো আমাদের সঠিক উত্তর। এবারে এই অঙ্কটা আমরা শর্টকাট মেথডে, দুঃখিত ডিটেলস মেথডে সমাধান করব। তো দেখেন আমি একটা বৃত্ত অঙ্কন করছি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। তো এটার ব্যাস কি? ব্যাস হচ্ছে এই দিক থেকে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। তো বলা হচ্ছে বৃত্তের ব্যাস। তো ধরলাম আমি এই বৃত্তের ব্যাস হচ্ছে, আচ্ছা ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাস হচ্ছে আর আর আর, তার মানে 2r। তাহলে এই বৃত্তটার ব্যাস হচ্ছে 2r। দেখেন ডি মানে কিন্তু ব্যাস, ডায়ামিটার। তাহলে ডি মানে ব্যাস, ডি এর মান হচ্ছে 2r। আর এই বৃত্তের ব্যাসটাকে কত গুণ বৃদ্ধি করলে? 3 গুণ বৃদ্ধি করলে। তাহলে ব্যাসটা 3 গুণ বৃদ্ধি করলে অনেক বড় হবে বৃত্তটা, নিশ্চয়ই এরকম একটা বৃত্ত, জায়ান্ট সাইজের একটা বৃত্ত হবে। তাহলে এইটার ব্যাস কত হবে? আমরা এই পাশ থেকে এই পাশে একটা রেখা কল্পনা করব, এটার ব্যাস হবে অবশ্যই কয় গুণ বৃদ্ধি পেয়েছে? যেহেতু 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে এটার ব্যাস হবে ডি ইকুয়াল টু 3 দুগুণ 6r। তো 6r যদি এটার ব্যাস হয়, তাহলে এটার ব্যাসার্ধ হবে 3r। তার মানে এটা 3r, এটা 3r, মানে মাঝখান থেকে এখান থেকে এই পর্যন্ত 3r, এখান থেকে এই পর্যন্ত 3r। নিশ্চয়ই মানে প্রশ্নে যা বলা হচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা করব কি, এবারে আমরা দেখব যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আপনারা সকলেই কম বেশি জানেন। তো এখানে আর মানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ তো আর, তাহলে এটাই হচ্ছে এই বৃত্তটার হচ্ছে আমরা বলতে পারি এই বৃত্তটার হচ্ছে ক্ষেত্রফল। আর এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু একটু অন্যরকম হবে, কারণ এখানে ব্যাসার্ধ হচ্ছে 3r। তাহলে আমরা পাই আর এর মান কত? এখানে 3r, তার উপর স্কোয়ার করে দিচ্ছি। বলেন তো কত হবে? এখানে হবে কিন্তু 9 হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি পাই 9r স্কোয়ার। এটাকে যদি আমি সাজাই লিখি 9 পাই আর স্কোয়ার আমরা লিখতে পারি। আচ্ছা বলেন দেখি, এটা পেলাম আমরা নতুন বৃত্তটার কি ক্ষেত্রফল, আর এটা হচ্ছে পুরনো বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে এটার চেয়ে এটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে? কিভাবে বের করব? উপরে 9 পাই আর স্কোয়ার, তার নিচে পাই আর স্কোয়ার, কোনটা কার কত গুণ এভাবে ভাগ করে বের করতে হয়। এটা আর এটা ক্রস, তাহলে কত থাকলো? দেখেন পাই পাই আর স্কোয়ার ক্রস, তাহলে 9। তাহলে 9 গুণ আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে হচ্ছে এই অঙ্কটা ডিটেইলসে সমাধান করে ফেললাম। তো এভাবেই কিন্তু করতে হবে, জাস্ট আপনাদের একটু ভাষাগতভাবে লিখতে হবে। তো যেহেতু আমি লিখিত পরীক্ষার জন্য শেখাচ্ছি না, তো এই জন্য আমি জাস্ট এভাবেই আপনাদেরকে লিখে দিয়েছি। এটাকে ভাষাগত রূপ দিলেই আপনারা রিটেন পরীক্ষার জন্য এটা করে ফেলতে পারবেন। তো মূল বিষয়টা নিশ্চয়ই বুঝেছেন। এটা দেখেন বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। আমরা কিন্তু খেয়াল করি না, এখানে কিন্তু 9 বলা হচ্ছে, এই জন্য আমি এই প্রশ্নটা আমার এই আলোচনায় রেখেছি। তো আপনারা মৌলিক সংখ্যা হয়তো খুঁজে বের করতে পারেন। আপনারা ভাবছেন যে 43 একটা মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা তাই দাগায় দিলাম। দাগায় দেওয়ার পরে আপনি বুঝলেন যে আমার এটা ভুল হয়ে গিয়েছে। কেন? কারণ 31 তো মৌলিক সংখ্যা, এখানে 61ও তো মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা 9 হচ্ছে 57, কেননা 57কে 3 19 দ্বারা ভাগ করা যায়। তাই আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 57 বা 57। এরকম ফাঁদে পা দেয়া কিন্তু যাবে না আপনাদের। ওকে, আচ্ছা, তো এই জন্য এগুলো খেয়াল করতে হবে যে কোথায় 9 রয়েছে, কোথায় হয় রয়েছে, তাই না, বা উপরের সবগুলো রয়েছে, কোনোটি 9 রয়েছে। এই সমস্ত হিসাব নিকাশ করেই আপনাদের কিন্তু এগুলো সলিউশন করতে হবে। তো এবার আমি
মুছে দিয়ে 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটা লগের একটা প্রশ্ন এবং প্রচুর পরিমাণে কিন্তু রিপিট হয়েছে। এটা বলা হচ্ছে লগ a বেস √2 = 1/6 হলে a = কত? তাহলে আমরা লিখব, দেওয়া আছে লগ a বেস √2 = কত? 1/6। মান বের করতে হবে কিন্তু a এর, এটা আমাদের মাথায় আছে। তো আমরা যদি লগ তুলে দেই তাহলে এই √2 এবং 1/6 পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে a⁻1/6 = হবে √2। দেখেন তো বোঝেন কিনা? অর্থাৎ এটা আর এটা পরস্পর স্থান পরিবর্তন করেছে লগ তুলে দেওয়ার ফলে। তাহলে বা আমরা বলতে পারি a⁻1/6 = হাফ, 2^½ কেননা আমরা জানি রুট আছে যেহেতু হাফ হয়। কিভাবে হয় আমি তো অনেকবার বুঝিয়েছি আপনাদের। তাহলে আসেন, বা যেহেতু a এর মান বের করতে বলেছে তাহলে a = 2^1/2 6 হবে। কেননা এই যে 1/6 এই পাওয়ারটা যদি ওই দিকে যায় পাওয়ারই হবে, যেহেতু এখানে পাওয়ার আছে ওখানেও পাওয়ার হবে, কিন্তু পাওয়ারটা উল্টে যাবে, 6টা উপরে 1টা নিচে, তো সেক্ষেত্রে শুধু 6। এবার আসেন, বা a = পাওয়ার গুণ হবে, তাহলে 2^½ × 6। তাহলে এই 6 তো উপরের সংখ্যা, তাই না? তাহলে 3 × 2 = 6। তাহলে আমরা বলতে পারি বা a = 2 এর উপরে কিউব, কেননা 3 × 3, তাহলে 2 এর উপরে কিউব মানে কি? সুতরাং a = 8। দেখেন তো 8 আছে কিনা আমাদের অ্যান্সারে? আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে আমাদের কিন্তু 8 রয়েছে। এটা দেখেন, বলা হচ্ছে কি নিচের কোনটি অমূলদ সংখ্যা? বুঝতে হবে কিন্তু অমূলদ। আপনারা নিশ্চয়ই জানেন যে √2 একটা অমূলদ সংখ্যা। মৌলিক সংখ্যার উপর রুট দিলেই আমাদের কিন্তু সেটা অমূলদ হয়ে যায়। এগুলো কেন √2 আসলে অমূলদ হয়েছে তার কারণ কি? কারণ হচ্ছে √2 এর যে মান 1.4142 আরও আছে, মানে অসংখ্য, অসীম পর্যন্ত, এটা শেষ হবে না কখনো। এই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এগুলো কেন অমূলদ হলো না তার কারণ কি? কেননা √16 মানে 4, √9 মানে 3, √25 মানে 5, তাহলে 4, 3, 5 এগুলো তো দুটি সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই জন্য এগুলো মূলদ, এগুলো অমূলদ হলো না। তো অমূলদ কোনটা? অবশ্যই ক নম্বর অপশনে √2 রয়েছে, এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে দেখেন আরেকটা মানে বারবার আসা অঙ্ক আমি এখানে তুলে রেখেছি, যদিও অঙ্কগুলো মানে এই অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক, এবং এই আলোচনায় আমরা কিন্তু খুব কঠিন অঙ্ক রাখছি না, আমরা সহজ অঙ্কগুলোই রাখছি, কিন্তু যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোকে রাখছি। আর এরপরে আমরা আস্তে আস্তে মিডিয়াম টাইপ এবং কঠিন টাইপের অঙ্কও কিন্তু করার চেষ্টা করব, যেগুলো আপনারা ধীরে ধীরে দেখবেন এবং নোট করে রাখবেন। অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে এই ভিডিওগুলো, ঠিক আছে? না জানালে কিন্তু আমি বুঝতে পারি না যে ভালো লাগছে কিনা, ওই জন্য কমেন্ট করে জানাবেন, একটু অ্যাপ্রিসিয়েট করবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজটা, বা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? এটা আমরা ডিটেলস মেথডেও করতে পারি, শর্টকাট মেথডেও করতে পারি, দুইভাবেই করা যায়। আমি আগে শর্টকাটটা দেখাচ্ছি। শর্টকাটটা হচ্ছে, যেহেতু বলেছে যত তত, আপনারা করবেন কি এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, বলে তো দেখি 300, 600, 81 আর 82, তাহলে 682 হচ্ছে যোগফল। তাহলে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসার কথা। কত হচ্ছে দেখেন দেখি, 3 × 2 = 6, 4 × 2 = 8, 2 × 1 = 2, তাহলে 341 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি বলেছি শর্টকাটে? যে এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আসেন, আমরা যদি ডিটেইলস মেথডে অঙ্কটা করতে চাই তো আমরা কিভাবে অঙ্কটা করতে পারি সেটা দেখাচ্ছি। তাহলে যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের সংখ্যাটা হচ্ছে x। তো দেখেন আমরা যেখানে ছিলাম একটু প্রবলেম হয়েছিল, তো আমি আবার কন্টিনিউ করছি, মানে মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর কি। তো আমরা কি করব, যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে x, আমরা এইভাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা ইকুয়েশন বিল্ড আপ করবো। তাহলে এখানে আমরা লিখব প্রশ্নমতে কি হবে, একটি সংখ্যা মানে x 301 হতে যত বড়, তাহলে -301 মানে এটা হচ্ছে যত বড়। এবার বলা হচ্ছে 381 হতে তত ছোট, অর্থাৎ 381 হতে তত ছোট, তাই না? মাঝখানে ইকুয়াল চিহ্ন। এখন এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে বুঝতে হবে যে একটি সংখ্যা মানে x 381 থেকে যতটুকু বড়, আবার 301 হতে যতটুকু বড়, আবার 381 থেকে ততটুকু ছোট, মানে এভাবে ইকুয়েশন বিল্ড আপ করে ফেললাম। তাহলে x এটা এদিকে আসলে +x ইকুয়াল ওইদিকে 381, এটা ওইদিকে গেলে +301 হয়ে যাচ্ছে, তাহলে বা 2x = 682। তাহলে 682 দিয়ে দিলাম,
তাহলে বা x ইকুয়াল কি হবে, উপরে 682 তার নিচে 2, কাটাকাটি করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 একে 2, তাহলে 341 হচ্ছে আমাদের x এর মান। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে অবশ্যই 341। এই যে দেখেন খ নম্বর অপশনটাই কিন্তু বের হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের। এবার আমরা হচ্ছে পরেরটাতে যাচ্ছি। কি বলা হচ্ছে, বার্ষিক 7% হার সুদে 1800 টাকার 6 বছরের সুদ কত? সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। সুদ মানে সরল মুনাফা, যৌগিক মুনাফার অঙ্কগুলো কিন্তু প্রতি বছরই একটা করে নিবন্ধন পরীক্ষায় আসতে দেখা যায়। তো বার্ষিক 7% সুদের হার 1800 টাকা, 6 বছর, সুদ কত? সুদ মানে কিন্তু ইন্টারেস্ট, আয়ের মান আমাদের বের করতে বলা হচ্ছে। আই ইকুয়াল টু হোয়াট? আর 7% সুদের হার, তার মানে আর এর মান আমাদের দেওয়া আছে 7%, 1800 টাকা, তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 1800, মানে মূলধন, তাই না, বা আসল। 6 বছর, তাহলে এন এর মান হচ্ছে আমাদের 6। এইভাবে যদি আপনি মানগুলো মানে পড়ে পড়ে বসাতে পারেন তাহলে কিন্তু অঙ্কও করতে পারবেন, আর কোনো প্রবলেম হওয়ার কথা না আপনার। তাহলে সূত্রটা আমি একটু আপনাদের জন্য লিখে দিচ্ছি। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন অথবা পি এন আর, আপনারা যে কোনোটা বলতে পারেন। তাহলে বা আই ইকুয়াল পি কত? পি হচ্ছে 1800 বসালাম, ইন্টু আর কত? 7%, তাহলে উপরে 7 তার নিচে 100, ইন্টু এন কত? এন হচ্ছে 6 ইয়ার্স, তাহলে 6 বসালাম, 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিলাম। তাহলে বা আই ইকুয়াল টু 6 আর 7 গুণ করলে 6 সাথে কত হবে? 42, তাহলে 18 গুণন 42, তাহলে 42কে যদি আমি 18 দ্বারা গুণ করি তাহলে 8 দুগুণ 16, 6 হাতে কত? 1, 4 8 32, 33, তাহলে কত হচ্ছে? 336, এক ঘর ক্রস, তাহলে 42 একে 42, থাকলো 6, 5 আর 7, 756। দেখেন তো 756 আমাদের উত্তরে আছে কিনা? এক্স্যাক্টলি খ নম্বর অপশনে আছে, তাই এটাই সঠিক উত্তর। এবারে এটা দেখেন, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো এই প্রশ্নটা হরহামেশাই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। মনে রাখবেন 1 হতে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি, 1 থেকে 100। আর যদি বলতো 1 হতে 50 পর্যন্ত তাহলে উত্তর হতো 15টি। যদি বলতো 50 থেকে 100 পর্যন্ত উত্তর হতো 10টি। যেহেতু বলেছে 1 হতে 100 পর্যন্ত উত্তর হচ্ছে 25টি। যদি বলতো 1 হতে 200 পর্যন্ত কয়টা আছে, উত্তর হচ্ছে 46টি। যদি বলতো 100 হতে 200 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, সঠিক উত্তর কত হতো বলেন তো? 21টি। নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তবে মৌলিক সংখ্যাগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, নচেত কিন্তু মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসলে আপনারা ভুল করে ফেলবেন। আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আপনাদের মুখস্থই করতে বলবো। আমি একটু লিখে দেই, 2 3 5 7, এরপরে রয়েছে 11 13 17 19, এরপরে রয়েছে 23 29 31 37, এরপরে রয়েছে 41 43 47, 53 59, এরপরে রয়েছে 61 67, এরপরে রয়েছে 71 73 79, এরপরে রয়েছে 83 89, আর সবশেষেরটা হচ্ছে 97। খেয়াল করে দেখেন এখানে মোট কয়টা আছে? মোট মৌলিক সংখ্যা কিন্তু আমাদের আছে 21টা। কিভাবে? 4টা 4টা, 2টা 2টা, 3টা 2টা, এখানে কয়টা আছে? এখানে আছে 2টা, এখানে 3টা, এখানে 2টা, আর এখানে 1টা। আমরা মনে রাখি 44 22 32 23 হচ্ছে কি বললাম? 44 22 32, এখানে কিন্তু সম্ভবত হচ্ছে আমাদের 71 73 61 67 71 73 79 83 89 97। তো যাই হোক সিরিয়ালটা কিন্তু এরকম 44 22 32 23 21। আমি দেখি তো গন্ডগোল হলো কিনা। এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 10 রেঞ্জে মৌলিক সংখ্যা। এখানে আছে 4টা, এখানে আছে 4টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? 3টা। ওকে, তাহলে 32 এর 2, এখানে 2টা, আবার 23, এই যে 2, এখানে আছে 3টা, এই যে মিলে গিয়েছে। ঠিক আছে, এই যে 83 89 97। আচ্ছা, এই 2 সম্ভবত আমি হিসাবে ধরিনি, এই জন্য গন্ডগোলটা হয়েছিল। তো এভাবে আপনি রেঞ্জ করে মনে রাখতে পারেন। তো এই রেঞ্জ করে মনে রাখার চেয়ে সংখ্যাগুলো আপনি যদি 8-10 মিনিট প্র্যাকটিস করেন তাহলে আপনার এমনিতেই মনে থাকবে দীর্ঘদিন। তো একটু ভালো করে প্র্যাকটিস করলে আজীবন আর ভুলবেন না। এভাবেই আপনি প্র্যাকটিস করে রাখবেন। এবারে এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তো এই প্রশ্নের উত্তরটা দাগানো হয়নি, আমি একটু দাগাই দেই। এক্স্যাক্টলি 25 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখেন, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? মুখস্থতের প্রশ্ন কিন্তু আমি কিন্তু বলেছি আপনাদের যে 1 বর্গ ইঞ্চি মানে 6.45,
আর 1 ইঞ্চি মানে হচ্ছে আপনার 2.54। তো কোথায় রয়েছে অ্যান্সারটা? ক নম্বর অপশনেই রয়েছে 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান। পরেরটা দেখেন 1 3 5 ডট 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 হচ্ছে 19 ইকুয়াল টু কত, মানে এই বেজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে আমাদের। তো আমরা একটু সংখ্যার সমষ্টি নির্ণয়টা করি ম্যানুয়ালি, যেহেতু ছোট অঙ্ক। 1 3 5 7 তারপরে 9 11 13 15 17 19, তাই না? সমষ্টি জানতে যাচ্ছে ইকুয়াল টু কত। তাহলে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সংখ্যা মোট। এই 10টা সংখ্যার সমষ্টি কত আমাদের কাছে জানতে যাচ্ছে। তো 9 আর 7 16, আর 5 21, আর 3 22 24 25, 25 আর 9 34, আর 7 41, 41 আর কত 5 কত 41 আর 5 46, আর 3 49, আর 1 50, 50 এর শূন্য হাতে 5, 5 আর 1 6, আর 1 7, আর 1 8, আর 1 9, আর 1 10, তাহলে 10 100। তো এভাবে আমরা ম্যানুয়ালি উত্তর বের করলাম। কত হলো উত্তরটা? 100। তো দেখেন তো এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে ধরেন এখানে 100-র জায়গায় যদি, মানে 19-এর জায়গায় যদি 99 থাকতো, তখন আপনারা কি করতেন? তখন তো আর এইভাবে ম্যানুয়ালি আপনারা করতে পারতেন না, তাই না? তো তখনকার যে সিচুয়েশনটা, সেটা আপনাদের হচ্ছে হ্যান্ডেল করতে হবে কিভাবে, সেটা হচ্ছে আপনারা খুঁজে বের করবেন এখানে পদ সংখ্যা কয়টা আছে। তো পদ সংখ্যা আছে এখানে 10টা, আমি গুনেছি। তো পদ সংখ্যা বের করারও একটা সূত্র আছে, সেই সূত্র নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখানে যেহেতু 10টা পদ আছে, আপনারা করবেন কি 10-এর উপরে স্কোয়ার করে দিবেন, তাহলে মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে কত? 100। দেখেন খেয়াল করে, তাহলে কি বললাম, এখানে যতটা পদ আছে সেই পদের উপর স্কোয়ার করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে। এটা শর্টকাট মেথড। তো আমি আরেকটু আলোচনা করি, যদি আপনাদের বোধগম্য না হয় এই জন্য আর কি। তো আরেকটু আলোচনা করছি যেন প্রপারলি বুঝতে পারেন। ধরেন আমি 1 থেকে 9 পর্যন্ত লিখলাম। 1 2 3, দুঃখিত 2 3 তো হবে না, 1-এর পরে 3, 3-এর পর হবে কত 5, 5-এর পর হবে 7, 7-এর পর হবে 9। এই কয়েকটা সংখ্যার আমি যোগফল জানতে চাচ্ছি। সিরিজটাকে আমি 1 3 ডট 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 9 এভাবে আমি বলতে পারি, বিজোড় সংখ্যার সমষ্টি আর কি। 1 যোগ 3 যোগ 9, তাই না? ডট 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 9 এই পর্যন্ত। আচ্ছা বলেন তো দেখি এখানে পদ আছে কয়টা? পদ আছে 5টা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 5-এর উপরে স্কোয়ার মানে 25। আপনি যদি নর্মালি যোগ করেন 9 আর 7 16, 16 আর 5 21, 22 23 24, আর 1 25, দেখেন 25 মিলে গিয়েছে। এভাবেই আপনি করতে পারেন, ঠিক আছে? আর পদ সংখ্যা বের করার সূত্র রয়েছে একটা। পদ সংখ্যা বের করার সূত্র কি? আমরা বলতে পারি শেষ পদ বা n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। এটাও আপনারা প্রয়োগ করতে পারেন। তো ধারার অঙ্কগুলো যখন আমি বিস্তারিত করাবো, তখন এটা সম্পর্কে আমি আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব, বিধায় আজকে আর অতিরিক্ত আলোচনা করছি না। এমনিতেই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গিয়েছে। এবারে আমরা পরেরটা দেখছি। দেখেন পরেরটা কি বলা হচ্ছে। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো বৃহত্তম ক্ষুদ্রতম থেকে প্রশ্ন হরহামেশাই হয়ে থাকে। এটা দেখেন উপসহকারী প্রকৌশল পদে 2024-এ এসেছে। তাহলে 6, তার নিচে কত 11, উপরে 8, তার নিচে কত 14, উপরে 3, তার নিচে কত 5, উপরে 5, তার নিচে কত 8। যেহেতু বৃহত্তমটা খুঁজে বের করতে বলেছে, আমরা কোনাকুনি গুণ করে কম্পেয়ার করব। তো এই কোণাটাকে গুণ করব, দেন এই কোণাটা গুণ করব। তাহলে এই কোণাটা গুণ করে কত হয়? 6 14 কত? তাহলে 14 আর 6 যদি গুণ করি, 4 6 24-এর 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 6 1 6 আর 2 8, তাহলে 84। আর 8 আর 11 গুণ করলে কত হবে? 8 11 88। তাহলে কোনটা বড়? অবশ্যই 88 বড়, 84 ছোট, তাই এটা ক্রস। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, ঠিক আছে? তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40, 3 আর 14 গুণ করলে 3 14 42, তাহলে এটা বড় এটা ছোট, তাই এটাকে ক্রস করে দিলাম। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার। 3 আর 8 গুণ করব, 3 8 24, 5 আর 5 গুণ করব, 5 5 25, তাহলে এটা বড় এটা ছোট, তাই এটাকে ক্রস করলাম। 5/8 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন এই যে ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। 19 নম্বর প্রশ্নটা দেখেন, এটাও মুখস্থ টাইপের একটা প্রশ্ন, প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়। তো 1 মিটার সমান কত ইঞ্চি? সঠিক উত্তর কত বলেন তো দেখি। 4টা অপশন রয়েছে, আপনি একটু গেস করেন। এক্স্যাক্টলি 39.37 ইঞ্চি। কোথায় রয়েছে অ্যান্সারটা? গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবার সর্বশেষ প্রশ্ন, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত টাকা? তো এইটা একটু হচ্ছে তুলনামূলকভাবে একটু কঠিন এই 9 মাস বলার কারণে। আবার অনেকেই আপনারা করতে পারেন, যারা করতে পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু সরল সুদের অঙ্ক, আমরা জানি I = PRN। আর মানে সুদের হার, তাই না? এন মানে বছর, পি মানে হচ্ছে মূলধন বা আসল। আমি একটু ভালো করে লিখছি, I = PRN। তো কোনটা কি আপনারা একটু ভালোভাবে শিখে নেন। আই মানে সুদ বা মুনাফা,
পি মানে আসল বা মূলধন, আর মানে সুদের হার বা মুনাফার হার, এন মানে বছর বা সময়। তো এখানে 6%, তাহলে আর এর মান 9 মাসে, এটা কার মান? বছর বা সময়, এটা তাহলে এন এর মান। এন এর মান কিন্তু 9 নয়, যেহেতু যদি বছর থাকতো সরাসরি 9 বসাতাম। 9 যেহেতু 9 মাস, তাহলে উপরে 9 তার নিচে 12, মনে রাখতে হবে এভাবে কিন্তু। হ্যাঁ, তাহলে আর এর মান কত? 6%, এন এর মান কত? 9/12, আর 10,000 টাকা, তাহলে পি এর মান কত? 10,000। যেহেতু বলেছে সুদ কত, তাহলে আই এর মান আমাদের বের করতে বলা হচ্ছে। আমরা এবারে আই এর মান বের করব। তাহলে আই ইকুয়াল কত দাঁড়াচ্ছে? পি এর মান হচ্ছে আমাদের 10,000 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 6/100, যেহেতু 6%, আর এন এর মান হচ্ছে উপরে 9 তার নিচে 12। এটা কাটাকাটি করলে যা হবে তাই সঠিক উত্তর। 2 কাটা, 6 2 12, 2 দ্বারা যদি আমরা 100কে কাটি 50, তাহলে সুতরাং আই ইকুয়াল টু কত থাকবে? 50 আর 9 গুণ করলে 5 9 45, শূন্যটা দিয়ে দিলাম 450। দেখেন তো 450 উত্তর আছে কিনা। এক্স্যাক্টলি আমাদের গ নম্বর অপশনে কিন্তু 450 রয়েছে। তো এই হচ্ছে আলোচনা। অবশ্যই লিখে জানাবেন আলোচনাটা আপনাদের কেমন লাগলো বা কেমন লেগেছে, আরও আপনারা এরকম আলোচনা চান কিনা। আর নিবন্ধনের গণিত এর পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি এগুলোর সাজেশন আমি তৈরি করার চেষ্টা করছি। মোটামুটি প্রুফ রিডিং চলছে, সাজেশনটা শেষ হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। তো সাজেশন যারা গণিত কোর্সে যারা ভর্তি হবেন, 510 টাকার গণিত কোর্স, শর্টকাট মেথড, ডিটেলস মেথড দুটি আমি আলোচনা করব। শিক্ষক নিবন্ধনের জন্য স্পেশালি এই গণিত কোর্সটা ডিজাইন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন এমসিকিউ টাইপের, তারাও ভর্তি হতে পারেন, কেননা সিলেবাস কিন্তু একদম ক্লোজ, 2-1টা চ্যাপ্টার বাদে সবগুলো একই বলা চলবে নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত। তো যারা কোর্সে ভর্তি হবেন সাজেশনগুলো তো তারা পেয়েই যাবেন, আর যারা কোর্সে ভর্তি হবেন না তারাও যদি সাজেশন নিতে চান আমাকে মেসেজে নক দিয়ে রাখবেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন, ঠিক আছে? সাজেশনটা রেডি হলে মিনিমাম একটা ফি এর বিনিময়ে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।